আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দর্শক, বেশ চাঞ্চল্যকর একটি খবর সামনে এসেছে। সেই চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে বাংলাদেশের একটি গণমাধ্যম বার্তাবাজার 24। তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বৈঠক হয়েছে এবং তিনি মক্কা হয়ে, মদিনা হয়ে, দুবাই হয়ে দিল্লিতে গেছেন। সেখানে বেশ কয়েকটা স্তর পেরিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সেই সময় আওয়ামী লীগের 3 জন নেতা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে মিটিং হয়েছে এবং আওয়ামী লীগ আগামীতে ফিরে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এস আলম গ্রুপের কাছে থেকে একটা বড় অঙ্ক, কয়েক হাজার কোটি টাকার একটা অঙ্ক আওয়ামী লীগ চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম তিনি অর্ধেকের বেশি টাকা দিয়েছেন। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ আগামীতে যেভাবে ফিরে আসবে, যে লবিং করবে, যে ক্রাইটেরিয়াতে টাকা খরচ হবে, সেই ব্যাপারে সেই জায়গায় ইনভেস্ট করার জন্য এস আলম গ্রুপের কাছ থেকে বড় একটা টাকা নিয়েছে এবং আওয়ামী লীগের 3 জন নেতাকে এই ব্যাপারে সমন্বয় করার দায়িত্ব দিয়েছে। এরকম একটা ভয়ঙ্কর খবর তারা সামনে এনেছে এবং সেই খবরটাকে সামনে নিয়ে এসে বিএনপি নেতা মির্জা ফখরুলও একটা তির্যক মন্তব্য করেছেন। কি হচ্ছে ভারতে? সত্যিই কি আওয়ামী লীগ ফিরে আসার জন্য একটা বড় ধরনের লগ্নি করতে চলেছে? একটু বোঝার চেষ্টা করব এই রিপোর্টের ভিত্তিতে কি আসলে বাস্তবতা, কোনটা সত্য কোনটা মিথ্যা, নাকি সত্য এবং মিথ্যার আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টায় বেশ বড় ধরনের ইনভেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই বড় ধরনের ইনভেস্টে সহযোগিতা করছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। আমি প্রথমে ইন্ট্রোর আগে সাইফুল ইসলাম বলেছি ভুলে, আসলে তার নাম হবে সাইফুল আলম। তিনি এস আলম গ্রুপের কর্ণধার। তিনি দ্বৈত নাগরিকত্বের কারণে বাংলাদেশে অবস্থান না করলেও তিনি ব্যবসা চালাতে পারছেন কিংবা ব্যবসা চালাতে পারবেন, এরকম আলোচনা অনেক দিন থেকে, গত 1 বছর ধরেই শুনছি। সিঙ্গাপুরে অবস্থান করছিলেন তিনি। এর মাঝে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে মক্কায় গিয়েছেন ওমরা করার জন্য মক্কায় গিয়েছেন এবং মক্কায় গিয়ে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে তার মিটিং হয়েছে। সেই মিটিংটা শেষে এ মাসের 4 তারিখে তিনি মদিনায় গেছেন। মদিনা হয়ে তিনি পরদিনই দুবাইতে এসেছেন। দুবাই থেকে তার পরদিন অর্থাৎ 6 আগস্ট তিনি দিল্লিতে এসেছেন। দিল্লিতে আসার পরে কঠোর নিরাপত্তার মাধ্যমে বিশেষ ফ্লাইটে রাজধানী দিল্লিতে এসে পৌঁছান তিনি। প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন স্ত্রী ফারজানা পারভিন সহ তাদের ছোট ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান। দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত 5 তারকা হোটেল দ্য ওবেরেই নিউ দিল্লিতে। আর সেখান থেকে শুরু হয় এস আলমের এই সফরের মূল এজেন্ডা কি? শেখ হাসিনার সঙ্গে মিটিং করা। এ সময় তার সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, শিক্ষামন্ত্রী ছিলেন জাহাঙ্গীর কবির নানক এবং তথ্য প্রতিমন্ত্রী ছিলেন যিনি ইদানিং আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অনেকে বলাবলি করেন, সেই মোহাম্মদ আলী আরাফাত। এই 3 জন তার সঙ্গে দেখা করেছেন। এই 3 জনের সঙ্গে বৈঠক হয়েছে। মূলত গণমাধ্যমের যে ভাষণ সেটা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্রের ছক তারা ওখানে বসে থেকে আঁকছেন। এস আলমের দিল্লি সফরের বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সঙ্গে গোপন মিটিং করা। 8 আগস্ট দুপুরে হোটেলে এস আলম তার সব ফোন এবং ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বরবিহীন গাড়িতে রওনা করেন। আর পথে দুইবার পরিবর্তন করা হয় তার গাড়ি।
অবশেষে তাকে বহনকারী গাড়িটি পৌঁছায় লুটিয়েন্স বাংলো জন LBZ এ অবস্থিত শেখ হাসিনার বাসভবনে। সেখানে এস আলম অর্থাৎ সাইফুল আলম তিনি বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা 27 মিনিট পর্যন্ত অবস্থান করেন, মিটিং করেন এবং সেই মিটিংয়ে নওফেল, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আরাফাত উপস্থিত ছিলেন। এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত আলাপ হয় এস আলমের। প্রাপ্ত তথ্য মতে এই গণমাধ্যম বলার চেষ্টা করছে যে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে পত্রিকার ভাষ্যমতে নানা ষড়যন্ত্রের অংশ হিসেবে এস আলম গ্রুপকে তার শাসনামলে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছেন সেই কারণে তার কাছ থেকে 4.5 কোটি টাকা চাওয়া হয়। এস আলম সাইফুল আলম তাকে শেখ হাসিনাকে আপাতত 2.5 কোটি টাকা দিয়েছেন বলেও এই পত্রিকা বার্তাবাজার তারা দাবি করছে। এদিকে এই ব্যাপারে আরও বলছে যে এই পুরো টাকার ব্যাপারটা বিভিন্ন দিকে ইনভেস্ট হবে। আওয়ামী লীগের যারা জেল খাটছে তাদের জামিনে যেমন খরচ হবে, বিভিন্ন সেক্টরে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন সেক্টর, সরকারি কর্মকর্তা, পুলিশ, এটা ওটা সব দিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষদের কেনা হবে এই টাকায় এবং বিদেশি যে লবিং সেই লবিংয়ে একটা বড় অঙ্কের টাকা খরচ করা হবে সেই তথ্য তারা বলছে। এই ঘটনা নিয়ে মির্জা ফখরুল ইসলাম একটা মন্তব্য করেছেন, যার মন্তব্যকে নিয়ে গণমাধ্যম আবার খবর করেছে। সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে ফেরাতে ও নির্বাচন বানচালে দিল্লিতে বসে 2.5 কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিউজটাকে শেয়ার দিয়ে মোহাম্মদ আরাফাত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন এবং পোস্ট দিয়ে তিনি অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। মোহাম্মদ আরাফাতের ফেসবুক স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বরং প্রশ্ন করা যায় ফখরুল ইসলাম আলমগীর কোন নির্বাচনের কথা বলছেন। সেই একতরফা পূর্ব নির্ধারিত এবং কারচুপির নির্বাচন যেখানে তার দল জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে। তার দাবি একেবারে অযৌক্তিক। আওয়ামী লীগ নির্বাচনের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে না, বরং একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে, যা দেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়ই চায়। একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যেখানে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা এমন একটি নির্বাচন ব্যাহত করার চেষ্টা কেন করব যা জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দেবে। অর্থাৎ মোহাম্মদ আরাফাত তিনি দাবি করছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারলে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি আরও বলছেন, বাস্তবে জনাব আলমগীর এবং তার দলই ভোটারদের গণতান্ত্রিক অধিকার হরণ করে ক্ষমতা দখল করার চেষ্টা করেছে। তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলীয় জোটকে বাদ দিয়ে একটি কারচুপির নির্বাচনের ষড়যন্ত্র করছে, তবে এই ষড়যন্ত্র সফল হবে না। অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, 14 দলকে বাদ দিয়ে যে নির্বাচনের প্ল্যান হচ্ছে সেটাকে একপাক্ষিক এবং ষড়যন্ত্রমূলক নির্বাচন তিনি বলছেন। ভারতে যে ঘটনাটা ঘটেছে বলে বার্তাবাজার 24 তারা দাবি করছে, সেই ব্যাপারটাকে মোহাম্মদ আরাফাত একেবারে উড়িয়ে দিয়েছেন। তিনি যখন একেবারে উড়িয়েই দিলেন তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বার্তাবাজার 24 তাদের শিরোনাম যেটা করেছে, শেষ বেলায় তাদের শিরোনামটা একটু দেখে নিন আপনারা। তারা তাদের শিরোনামে বলার চেষ্টা করছে, গতকালকে প্রকাশিত এই নিউজে তারা বলছে হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লিতে 5 পরিকল্পনা। এই 5 পরিকল্পনার আড়ালে শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। এস আলম গ্রুপ 4.5 কোটি টাকা দিতে রাজি হয়েছে, 2.5 কোটি টাকা দিয়ে দিয়েছে, এরকম কথা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে বার্তাবাজার যে তথ্যটা সামনে নিয়ে আসলো সেটাকে মোহাম্মদ আরাফাত অস্বীকার করছে। আদতে ব্যাপারটা কি? এস আলম গ্রুপ কি সত্যিই এত টাকা আওয়ামী লীগকে দিচ্ছে, ইনভেস্ট করছে, নাকি এটা
নিছকই একটা প্রোপাগান্ডা, একটা গুজব ছড়ানো, যে গুজবের একটা অংশ আবার মির্জা ফখরুল বলে গুজবটাকে আরও বাড়িয়ে দিয়েছেন। পেছনের খবরটা কিংবা সত্যটা বুঝে ওঠা খুব মুশকিল, কারণ ভারতে যেখানে শেখ হাসিনাকে রাখা হয়েছে সেটা এতটাই গোপনীয় একটা জায়গা, যে জায়গার খবর মানে ভেতরের সত্য খবরটা বের করে আনা যে কোনো গণমাধ্যমের পক্ষে অনেক কঠিন ব্যাপার। যেটা আমরা দেখেছি যে এখন পর্যন্ত শেখ হাসিনার অবস্থান নিয়ে কোনো ভিডিও চিত্র বিশ্বের কোনো গণমাধ্যম দেখাতে পারেনি। সেই কারণেই বলা হচ্ছে যে ভারত নজিরবিহীন নিরাপত্তার মাধ্যমে শেখ হাসিনাকে একেবারে এমনভাবে লুকিয়ে রেখেছে যেন সমস্ত পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা যায় ভিজুয়ালি। তিনি অনলাইনে যুক্ত থাকছেন কিন্তু ভিজুয়ালি তিনি সবার থেকে বিচ্ছিন্ন থাকছেন। মাঝে অবশ্য শোনা গিয়েছিল, যদিও সেই খবরটা আওয়ামী লীগের নেতারা ইনডাইরেক্টলি স্বীকারও করেছেন, যে 8 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে সরাসরি প্রথমবারের মতো মিটিং করেছেন, যারাই প্রথম পুতুল এবং জয়ের বাইরে, অর্থাৎ পরিবারের 2 সদস্যের 2 ছেলে মেয়ের বাইরে দেখা করার সুযোগ পেয়েছে। এখন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম কিংবা মোহাম্মদ এ আরাফাত, মহিবুল খান, জাহাঙ্গীর কবির নানকরা কি শেখ হাসিনার সঙ্গে মিটিং করলেন কিনা, এটা খবরটা খুব চমক জাগানো খবর, কিন্তু সত্য নাকি মিথ্যা এটা বুঝে ওঠাটা খুব কঠিন। দর্শক, আপনার কি মনে হয়, খবরটা কি সত্যি হতে পারে নাকি এটা স্রেফ প্রোপাগান্ডা? আপনার মতামত